নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এই মুহূর্তে বিদ্বেষের বধ্যভূমিতে পরিণত হয়েছে। সেখানে জাতিগত হিংসা, সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার এক নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু এই মুহূর্তে যখন আপনি এসব নিয়ে বলতে যাবেন, তখন বাংলাদেশ থেকে যেই কথাটি বলা হবে সেটা হলো তাদের যে প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে এগুলো বানিয়ে অতিরঞ্জিত করে বলা হচ্ছে এরকম ঘটনা খুব একটা বেশি সেখানে ঘটেনি বা এগুলোকে মিথ্যে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেগুলো মিথ্যে নয় তার মধ্যে হলো চিন্ময় দাসের গ্রেপ্তারি। তারপর তার হয়ে যেই আইনজীবী লড়াই করতে গিয়েছিল বা সওয়াল করতে গিয়েছিল তাকে বেধড়ক অতর্কিতে হামলা করা এবং সেই মুহূর্তে আইসিইউতে ভর্তি মৃত্যুর সাথে লড়াই করছে। তার পরবর্তীতে যে 53 জন আইনজীবী তার হয়ে দাঁড়িয়েছিল তাদেরকে বিস্ফোরক মামলায় ফাঁসিয়ে দেওয়া, তার সাথে কিছু হিন্দু বুদ্ধিজীবীকেও জড়িয়ে দেওয়া হয়েছে এবং তার পরবর্তী যিনি শুনানির দিন ধার্য করা হয়েছিল সেদিন একজনও আইনজীবী এই চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেননি। তাদেরকে এতটাই ভয় দেখানো হয়েছিল। তারপরে পরিকল্পনা মাফিকভাবে তাকে আরো 1 মাস জেলবন্দি বা কারারুদ্ধ করে রাখা হবে। 1 মাস পর তার আবার নতুন শুনানির ডেট আসবে। তার মানে 1 মাস ধরে এই চিন্ময় প্রভু জেল হেফাজতে থাকবে। এই 1 মাস পরেও কোনো আইনজীবীকে সে পাবে কিনা তার পাশে, এটা নিয়েও একটি বড় প্রশ্নচিহ্ন রয়েছে। যেটি মিথ্যে নয় সেটি হলো একজন মানুষের অভিযোগে একটি থানা কি করে 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করতে পারে বা তাকে দোষী বানিয়ে দিতে পারে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করতে পারে। এই বিষয়গুলো মিথ্যে নয়। মিথ্যে নয় 70 জন ইসকন সন্ন্যাসীকে বর্ডারে বা সীমান্তে আটকে দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। যেটি মিথ্যে নয় সেটা হলো চিন্ময় প্রভুকে আরেকজন সন্ন্যাসী খাবার দিতে গিয়েছিল তাকেও আটক করে রাখা হয়েছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এগুলো মিথ্যে নয়। কিন্তু এগুলো কেন করা হচ্ছে? ইসকনকে কেন বাংলাদেশের মৌলবাদ হিন্দু সংগঠনের সাথে গুলিয়ে ফেলা হচ্ছে? কারণটা কি? এরকমও তো গেছে যে যেদিন বাংলাদেশে বন্যা হয়েছে দুর্গতদের পাশে ইসকন গিয়ে দাঁড়িয়েছে। ইসকনের একজন সন্ত আরো বেশ কিছু হিন্দু সংগঠন মিলে তার সাথে সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান যেসব সংগঠনগুলো রয়েছে তারা মিলে একটি জাগরণ মঞ্চ তৈরি করেছে। তার কনভেনার বলতে পারেন বা আহ্বায়ক বলতে পারেন এই চিন্ময় প্রভুকে। সেই হিন্দুদেরকে একত্রিত করছিল। অন্তর্বর্তী সরকারের যেখানে গিয়ে ভয় হলো সেটা হলো হিন্দুদের এভাবে একত্রিত করাটা এর আগে সচরাচর বাংলাদেশ কখনো দেখেনি। আর যেখানে ইতিমধ্যেই শেখ হাসিনাকে সরিয়ে আর এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপির ঘাড়ে হাত দিলে জামাতের মতো সংগঠন প্রথম সারিতে এসে দাঁড়িয়েছে। এখান থেকে সমস্যার সূত্রপাত। এবার আপনি বলুন, আমি এর আগের একটি পর্বে বলেছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে বা তার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে প্রচুর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পুরো ধ্বংস লীলা তাণ্ডব চালানো হয়েছিল। আমি বলেছিলাম যে এগুলো তো ছাত্রদের পক্ষে, বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন রয়েছে বা যে বাংলাদেশে ছাত্ররা রয়েছে যে আগামীর বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশ হয়ে তারা প্রতিনিধিত্ব করবে দেশে বিদেশে সর্বত্র জায়গাতে, তাদের কাজ হতে পারে না। কারণ একজন ছাত্র যে তার দেশকে ভালোবাসে, দেশকে এই স্বৈরতান্ত্রিক শাসনের থেকে মুক্ত করার জন্য লড়াই করছে, তারা দেশের সম্পত্তি ধ্বংস করবে, এটা হতে পারে না। কিন্তু কোথাও গিয়ে তো একটা প্রশ্ন জাগে, যেই ছাত্রদের সমর্থনে এই বক্তব্যগুলো রেখেছিলাম সেই ছাত্ররাই যখন দেখা যায় বুয়েট কলেজ বলুন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন, আপনি টিএসসি ক্যাফেটেরিয়া বলুন, আপনি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলুন, সেখানে প্রত্যেকটি প্রবেশদ্বারে আমাদের ভারতবর্ষের পতাকার মতো প্রতিকৃতি আঁকে সেটাকে মারিয়ে দেওয়া হয়। কারা মারাচ্ছে? এই ছাত্ররাই। তাহলে যেই ছাত্ররা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে, যেই ছাত্ররা আগামীর বাংলাদেশ তৈরি করতে চাইছে, তারা আরেকটি দেশের পতাকাকে মারিয়ে যেতে পারে? একটি দেশের পতাকাকে মারিয়ে যাওয়া মানে তো নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জিকে অপমান করা নয়, সেটি সমগ্র ভারতবাসীকে, একটি দেশের জনগণকে, তাদের মানব জাতিকে অপমান করা হয়।
এই ভারতবর্ষের মানুষ কি আপনাদের জন্য কিচ্ছু করেনি? পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত হওয়ার জন্য এই ভারতবর্ষের কি ন্যূনতম কোনো অবদান নেই? তাহলে তো প্রশ্ন আসবে। আসলে এই যে গল্পটা হচ্ছে, যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, সেটা হলো ইতিহাসকে পরিবর্তন করে নিজের মনপসন্দ গল্প বানিয়ে লেখার জন্য বা সেই তাগিদে। ওখানে একটি শ্রেণী আছে না, রাজাকার। এই যে শ্রেণীটা রয়েছে তারা তাদের পিঠে লেখা এই যে ধাব্বাটা, এই যে রাজাকার শব্দটা, সেটাকে তারা বারবার চেষ্টা করছে উঠিয়ে দেওয়ার, ইতিহাসকে নিজের মতো করে লেখার। শেখ হাসিনাকে তার স্বৈরতন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে তো রাজাকার যে পদবিটা তাদের সাথে লেগে গেছে সেটা তো মুছে ফেলা যাবে না। তাহলে মুজিবকে সরিয়ে দাও। তার কারণ যাকে জাতির পিতা বলা হয় বাংলাদেশে, যার মাধ্যমে আরো অসংখ্য মানুষের বলিদানের মাধ্যমে এই বাংলাদেশ তৈরি হয়েছিল, তাহলে মুজিবকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে কিছুটা এই রাজাকার যে ধাব্বাটা পিঠের মধ্যে লেগে আছে কিছুটা মলিন হবে। তাই মুজিবকে সরিয়ে দাও। মুজিবকে তো সরিয়ে দেওয়া হলো। এবার যেখানে গিয়ে মূল সমস্যা বা খটকা বাঁধলো সেটা হচ্ছে বাংলা ভাষা। এই ভাষা, এই সংস্কৃতিকে নিয়েই তো আন্দোলনটা শুরু হলো। এবার ভাষা তো আমার আবেগ, আমার বিবেক, আমার চেতনা, আমার অস্থি মজ্জায়, রক্তে, শিরা উপশিরায় রয়ে গেছে। তাই কিছু জায়গায় এই ভাষাগুলোকেও পাল্টে পাল্টে উর্দু করে দাও, আরবি ফার্সি করে দাও। তাতেও কি ইতিহাসকে পাল্টানো যাবে? এটা কি সম্ভব? ঢাকার যেই বৃদ্ধ রিক্সা চালক আজও বলে যে বাংলাদেশের প্রতিটি গাছের পাতা মুক্তিযোদ্ধাদের ওপর কি অত্যাচার হয়েছিল সেই সময়, পাকিস্তানি সৈন্যরা কি অত্যাচার করেছিল সেটার সাক্ষী দিয়ে দেবে, তখন কি মুজিবকে সরিয়ে বাংলা ভাষাকে উর্দুতে রূপান্তরিত করে ইতিহাসকে পাল্টে দেওয়া যাবে? আদৌ সেটা সম্ভব? আর এই রাজাকাররাই এখন ক্ষমতায় রয়েছে। তারা আশা করে আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রয়েছে। বিভিন্ন ধর্মীয় সভাগুলোতে সেই তথাকথিত বা স্বঘোষিত গুরুরা বসবে। তারা প্রথমে ইসলামের বাণী দিতে 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 উল্টো পাল্টা বক্তব্য শুরু করবে, উস্কানিমূলক প্ররোচনা কিছু ক্ষেত্রে দিয়ে দেবে। এভাবে এভাবে ইতিহাসকে তারা মুছে দেবে। তারা নিজেদের মনের মতো করে, গল্পের মতো করে ইতিহাসকে বানিয়ে নেবে। দেখুন, আজকে যদি আপনি এখানে দাঁড়িয়ে এই কথাগুলোকে ভাবেন, তাহলে এই মোহাম্মদ ইউনূস যে ব্যক্তিটাকে রয়েছে আপনি দুভাবে দেখতে পারেন। শিক্ষিত মানুষ, শান্তির জন্য নোবেল পেয়েছে, তাই উনি কি এরকম করতে পারে? যদি করতে না পারে তাহলে ভাবতে হবে এই বিএনপি জামাত যারা রয়েছে তাদের হাতের পুতুল হয়ে গেছে এই মোহাম্মদ ইউনূস। আর যদি তার 26শে সেপ্টেম্বরে নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ যে সম্মেলনে তিনি বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন যে এই যে গণ অভ্যুত্থান এটা পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা মাফিক, এবং সেখানে তিনি মেহফুজ আবদুল্লাহকে পরিচয় করে দিয়েছিলেন যে তার মস্তিষ্ক প্রসূত এই আন্দোলন, তাহলে তো ভাবতে হয় তিনিও জড়িত। যে শান্তির নোবেলটা তিনি পেয়েছেন সেটা নোবেল কর্তৃপক্ষ তার উপরে যে মেকি ভাবটা রয়েছে, মুখোশটা রয়েছে সেটা দেখে দিয়ে দিয়েছে। ভিতরে যে ড্রাকুলা বা ভ্যাম্পায়ারটা জেগে আছে সেটাকে তারা দেখতে পারেনি। আপনি দুভাবেই মোহাম্মদ ইউনূসকে দেখতে পারেন। এটা কি করে সম্ভব? আপনি বলুন যে যারা মানে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে, যেই সৈন্যরা ওখানে ধর্ষণ করেছে, ভারতীয় সেনা একটা সময় গিয়ে দেখেছিল যে ওখানে ৩০০-র মতো মহিলাকে বাসের মধ্যে বেঁধে রাখা হয়েছে এবং তারা যাতে কোনোভাবে আত্মহত্যা করতে না পারে তাদের শরীরে একটি সুতা পর্যন্ত ছিল না, তাদের চুলগুলোকে ছোট করে কেটে দেওয়া হয়েছিল এবং তাদেরকে যখন উদ্ধার করা হয়েছিল বেশিরভাগ ছিল অন্তঃসত্ত্বা। পাকিস্তানি সৈন্য বলেছিল আমরা আমাদের উত্তরসূরিকে রেখে গেলাম। আজকে কি সেই ঘটনাগুলোকে লিগালাইজ করা হচ্ছে? তাদেরকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে যে সেদিন ঠিক করেছিল? যারা বলছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, যারা বলছে যে বিক্ষিপ্ত ঘটনা, যারা এটা দেখে বলছে যে কোথাও
দুর্গা মন্দির ভেঙে ফেলা হয়েছে, কোথাও লোকনাথ মন্দিরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে, সম্পত্তি চুরি হয়েছে, দোকানের পর দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর আক্রমণ হয়েছে হিন্দুদের। এগুলো তো দেখা যাচ্ছে, এগুলো রেকর্ড। কিছু রেকর্ড তো এই কথাও বলে 1954 বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত? 22%। 1974 বাংলাদেশে হিন্দুর সংখ্যা 13.5%। 2022 7% বা তার থেকে একটু বেশি, 7.9%। হিন্দু তো কমেছে। ওই দিনগুলো কি মিথ্যে? যখন শেখ হাসিনা চলে গেল, তারপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হবে এরকম একটা অবস্থা, সেখানে ভারতীয় বাংলাদেশ যাই বলুন, এই দুই দেশের যে সীমান্ত রয়েছে, সেখানে 800-র উপরে হিন্দু মানুষ এসে দাঁড়িয়ে আছে যে ভারতবর্ষে ঢুকবে বলে। জলপাইগুড়ি জেলা লাগোয়া লালমনিরহাট 200-র উপরে হিন্দু এসে 8 এবং 9 অগস্ট দাঁড়িয়েছিল বর্ডারে, কেবলমাত্র ভারতবর্ষে একটু ঢুকবে বলে, বাঁচার তাগিদে। সাথে ট্রাং টোপলা তো ছেড়ে দিন, এক জামা কাপড়ে বেরিয়ে এসেছিল। সেগুলো তাহলে মিথ্যে? বিষয়টা মিথ্যে সত্যির থেকেও বড় ব্যাপার, যেখানে মানবতার প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে, মানবিকতাকে মারিয়ে দিয়ে উল্লাসে অট্টহাস্যে হাসি হাসছে মৌলবাদ। আমি বলছি না যে সব হিন্দু ভালো। পশ্চিমবঙ্গে যেরকম শেখ শাহজাহান রয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় মোটা মাগুর হয়ে গেছে, চোপড়াতে যেরকম জেসিবি রয়েছে, শাসক দলের এমএলএর পিএ হিসেবে কাজ করতে করতে মোটা বোয়াল হয়ে গেছে। তারপরে এই পশ্চিমবঙ্গের কোথাও জানি একটা ছিল যে শিকল দিয়ে বেঁধে নাকি বিচার করে, আমাদের এখানকার যারা সংখ্যালঘু তাদের মধ্যে তারা আছে, এরকম ওখানেও রয়েছে। হিন্দুদের ওখানে ওপরে যে আক্রমণটা হয়েছে সেটাকে যদি লক্ষ্য করেন, তাহলে বেশ কিছু জায়গায় রয়েছে এরকম একটা বিষয় যে আওয়ামী লীগ যে রয়েছে, আওয়ামী লীগের সমর্থক হিসেবে এই হিন্দুদেরকে দেখা হয়। এবার যেহেতু রাগ আওয়ামী লীগের উপর, এটা হিন্দুদের উপরেও চলে এসছে, আর সেটাকে আরো জনপ্রিয়তা দান করেছে এই জামাতের হিন্দু বিদ্বেষী যে মানসিকতা রয়েছে সেটা। খাপে খাপ মন্টুর বাপ। আর এইভাবে অত্যাচারটা বেড়ে গেছে। এবার তাহলে প্রশ্ন আসতে পারে, ভারতবর্ষের নিরিখে নরেন্দ্র মোদী যে আছে, নরেন্দ্র মোদী কি ইন্দিরা গান্ধী হতে পারবে? তার কারণ ইন্দিরা গান্ধীর আমলে প্রায় 2% অনুপ্রবেশ ঘটেছিল। 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ। বলা হয় তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল 55 কোটি। তার সাথে আরো 2%কে যোগ করে দিন, তাদের থাকা খাওয়া, তাদের একটু আচ্ছাদনের ব্যবস্থা করে দিয়েছিল এই ইন্দিরা গান্ধী। পরবর্তীতে শান্তি ফিরে এলে বেশ কিছু মুসলিম ফিরে যায়, হিন্দুরা বেশিরভাগ এখানেই থেকে যায়। এবার নরেন্দ্র মোদী কি সেটা পারবে? ইন্দিরা গান্ধী তো যখন এই রিফিউজিরা সব চলে আসলো, উদ্বাস্তু সমস্যা কিছুটা সমাধান হলো, তারপর সম্ভবত 3 ডিসেম্বর ওখানে বাহিনী ঢুকিয়ে দেয়, আর 16 ডিসেম্বর নতুন বাংলাদেশ তৈরি হয়। এবার কি নরেন্দ্র মোদীর পক্ষে সেটা সম্ভব? যদি সম্ভব হতো, তাহলে সীমান্তে কোথাও 800 কোথাও 200 শরণার্থী অপেক্ষা করতো না, তাদেরকে ঢোকানোর ব্যবস্থা হতো। নরেন্দ্র মোদী সিএএ চালু করেছে, সেই মোতাবেক যদি দেখা যায় তাহলে 2014 31 ডিসেম্বরই হচ্ছে শেষ, তারপরে আর কোনো উদ্বাস্তু সমস্যা নেই, ততদিন পর্যন্ত যারা এসছে এসছে। তাহলে নতুনদের কি হবে? ঢোকানো সম্ভব? নিয়ম কি আবার পরিবর্তন হবে? এই মুহূর্তে তো সম্ভব নয়। তারপর যদি এখনকার এই ডামাডোলের মধ্যে সম্পর্ক দেখা যায়, তাহলে দেখবো সেপ্টেম্বরে যে রাষ্ট্রপুঞ্জের বৈঠক হয়েছিল, ওখানে নরেন্দ্র মোদী যখন চলে এসছে, তারপর ইউনিস ওখানে গেছে। তারপর যদি আপনি দেখেন যে জলবায়ু যে সম্মেলনটা হয়েছিল সেপ্টেম্বরের পর, সম্ভবত নভেম্বরে, সেখানে নরেন্দ্র মোদী ছিলেন, মোহাম্মদ ইউনিস যায়নি। তারপর যদিও হাই কমিশনারের সাথে মোহাম্মদ ইউনিসের সাক্ষাৎ হয়েছিল। তারপর যা চলছে,
যেখানে ভারত সরকার অনেকবার বাংলাদেশ সরকারকে বলেছে যে দেখুন হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সে যাতে না হয়, তারা যাতে সুরক্ষিত থাকে সেটা দেখবার জন্য। তারপরে আগামী 10ই ডিসেম্বর, আর কিছুদিন পরে, ফরেন পলিসি অনুযায়ী দুদেশের ঢাকাতে বসার কথা। সেটা কি বসা সম্ভব? সেটা কি হবে? 16ই ডিসেম্বর যে বিজয় দিবস পালিত হয় বাংলাদেশে, সেই উপলক্ষে ওখানকার মুক্তিযোদ্ধারা কলকাতার ফোর্ট উইলিয়ামে আসে। এখানকার ইস্টার্ন রিজিয়নের যেই সেনাকর্তারা থাকে তারা ওখানে যায় বাংলাদেশে। সেটা কি এবার হবে? মনে হয় তো না। তাহলে নরেন্দ্র মোদী কি ইন্দিরা গান্ধী হতে পারবে, নাকি কেবলমাত্র এই চিৎকার চেঁচামেচিগুলোই সার? ওপাশের কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে মার খেতে খেতে হিন্দুরা চিৎকার করবে, আর এখান থেকে নরেন্দ্র মোদী বলবে আপনারা শান্ত হন, আমি বলে দিয়েছি সরকারকে, ওখানকার সরকারকে, সব ঠিক হয়ে যাবে। নাকি রাষ্ট্রগতভাবে, রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ভারত কোনো ইনিশিয়েটিভ নেবে বা পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের বিরুদ্ধে? প্রশ্নগুলো থেকে যায়। এবার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই বা সূত্র ধরেই আমি যদি এবার পশ্চিমবঙ্গের পলিটিক্সে আসি, রাজনীতিতে, তাহলে কি হতে পারে? আমি এর আগের পর্বে বলেছিলাম বিজেপির কাছে এটা কুড়িয়ে পাওয়া 14 আনার মতো। তার কারণ আরজি করের যে আন্দোলন হয়েছিল, যে মানসিকতার আন্দোলন হয়েছিল, তার সাথে বিজেপি খাপ খায় না বা ঠিক যায় না। তাই তারা তাদের মতো করে ডাক্তারদের আন্দোলনকে অ্যাভয়েড করে নিজেদের মতো করে বাংলাদেশের যে স্লোগান সেটাকে ধার করেই দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জি পদত্যাগ বলে ছাত্র সংগঠনের নাম করে, একটি ছাত্র সমাজের নাম করে পিছন থেকে তারা খেলবার চেষ্টা করেছিল, লাভ হয়নি। এবার তারা এটা পেয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার, এটা তাদের সাথে যায়, পুরোপুরি যায় তাদের যে নীতি রয়েছে তার সাথে। শুভেন্দু অধিকারী চিৎকার চেঁচামেচি শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলেছে যে সীমান্তগুলোতে গিয়ে তারা আন্দোলন করবে, করেওছে বেশ কিছু জায়গায়। তারা প্রতিবাদ সংগঠিত করেছে, তারা মিছিল করেছে, বিধানসভার বাইরে তারা প্রতিবাদ করেছে। শুভেন্দু অধিকারী গোটা বিশ্বের হিন্দুদেরকে এক জায়গা হওয়ার ডাক দিয়েছে বাংলাদেশের নিপীড়িত অত্যাচারিত হিন্দুদের জন্য। তারপর যেখানে সিএএতে 2014 31 ডিসেম্বরের পরে কোনো উদ্বাস্তু সমস্যা নেই, সেখানে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেটা তো কেবল রাজনৈতিক একটি চাল। বাংলাদেশের হিন্দুদের কি হচ্ছে কিচ্ছু আসে যায় না। পশ্চিমবঙ্গে বিজেপি কটা সিট পাবে এটা নিয়ে হচ্ছে বড় ব্যাপার, আর এর জন্য এই লোক দেখানো আন্দোলন। তিনি বলছেন যে সীমান্তে সবকিছু রপ্তানি বন্ধ করে দেবেন, ভাতে মারার পরিকল্পনা করবে বাংলাদেশকে, কোথাও কোথাও সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাবে। অথচ বিশ্ববঙ্গ যে বাণিজ্য সম্মেলন হওয়ার কথা, সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী তারই সংগঠনের যে সর্বময় কর্তা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে কিন্তু এখনো শুভেন্দু অধিকারী এই ডাকে বিন্দু মাত্র সাড়া দেয়নি বা এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার মানে এগুলো লোক দেখানো রাজনীতি ছাড়া আর কি বলবেন। এবার চলে আসি তাহলে মমতা ব্যানার্জির কথায়। মমতা ব্যানার্জি বিধানসভাতে বলে দিয়েছে, তার যেরকম টাইপের তিনি কথা বলে থাকেন, যে রাষ্ট্রপুঞ্জ থেকে শান্তি বাহিনী পাঠানো হোক, মানে এক ঠ্যাঙ্গারকে থামাতে গিয়ে আর এক ঠ্যাঙ্গার বাহিনী পাঠাও, গল্পটা এরকম। এবার উনি বিধানসভায় বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, কিচ্ছু আসে যায় না, সিদ্ধান্ত নেবে ভারতবর্ষ। মমতা ব্যানার্জি কৌশলে এটাও বলেছেন, অভিষেক ব্যানার্জিও বলেছেন, এটা কেন্দ্রীয় ব্যাপার, সেখানে বিজেপি বা কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তৃণমূল বা পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে তার সহযোগিতা করবে। তাহলে তিনি যখন সহযোগিতা করবেন, কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মাথা পেতে মেনে দেবেন, তাহলে শান্তি বাহিনী দেওয়ার আবার প্রস্তাব, এটা কেমন? তার কারণ মমতা ব্যানার্জি জানেন যে ওখানে হিন্দুদের উপর অত্যাচার হলে, আর সেই হিন্দুদেরকে নিয়ে যদি কথা বলেন মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুসলিমদের তাতে কিচ্ছু যায় আসবে না, অন্তত তার ভোটের ক্ষেত্রে। কিন্তু হিন্দুদের যায় আসবে, যেহেতু উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গের সীমান্ত ঘেঁষা যে জায়গাগুলো রয়েছে, সেখানে অনেক মানুষ এরকমও রয়েছে যাদের অনেক আত্মীয় আজও বাংলাদেশে থাকেন, তাদের যায় আসবে। তাই তারা তাদের মতো চেষ্টা করছে।
আর শুভেন্দু অধিকারী যে চেষ্টাটা করছিল এভাবে বলতে বলতে যে হিন্দু ভোটটা তারা আশা করছে পাবে, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির কাছে রয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য, এই ইস্যুকে কেন্দ্র করে সেটা যদি কিছুটা এদিক ওদিক করে নেওয়া যায়, তার কারণ তাদের হিসেব যেটা বলে তাতে 3 থেকে 4% ভোট যদি এদিক ওদিক করে দেওয়া যায় তাহলে রেজাল্ট 2026-এ এদিক ওদিক হলেও হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বিজেপি চলে আসলেও আসতে পারে, এটা তাদের অঙ্ক বলছে। কংগ্রেস কি? কংগ্রেস এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যেটা করছে সেটা হচ্ছে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের একটি ছেলে যে সেখানে গিয়েছিল বাংলাদেশে এবং তার মাথা ফেটে গিয়েছে, সে আক্রান্ত হয়েছে কিছু মুসলিম যুবকের দ্বারা বা মানুষের দ্বারা। সে যখন এখানে এসছে কংগ্রেস তার বাড়িতে গিয়ে দেখা করেছে। কংগ্রেসের বক্তব্য বিজেপি সেখানে যায়নি, তার কারণ ওই ছেলেটি বলেছিল সে আক্রান্ত মুসলিমদের দ্বারা যেরকম বাংলাদেশে হয়েছে সেরকমই তিনি যেই বাড়িটাতে আশ্রয় নিয়েছিলেন বা ছিলেন বা তাকে রক্ষা করেছে ওই মুসলিমদের হাত থেকে, সেও আরেকজন মুসলিম। এটা আবার বিজেপির সাথে যায় না, তাই কংগ্রেস ওখানে গেছে, বিজেপি যায়নি। এবার থাকলো বামপন্থীরা। বামপন্থীরা যতটা না রাজ্যকে নিয়ে ভাবে, সিপিএম এখন যদিও অভিমুখটা পুরোপুরি রাজ্য কেন্দ্রিক করে দিয়েছে যেহেতু একটা সময় ক্ষমতায় ছিল, তার আগে তারা গোটা বিশ্ব নিয়ে ভাবতো, বিশ্ব রাজনীতি নিয়ে ভাবতো। তারা বলছে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, পুরোপুরি বলছে না যে হিন্দু সমাজের উপরই বেশি আক্রমণ হচ্ছে। তারা বলছে সংখ্যালঘুদের উপর আক্রমণ যেরকম বাংলাদেশে হচ্ছে সেরকম ভারতবর্ষেও হচ্ছে। এটাও অনেক ক্ষেত্রে ঠিক ঘটনা, অনেক ক্ষেত্রে না, বেশিরভাগই ঠিক। এই মুহূর্তে তাহলে কি হবে? দেখুন, এই মুহূর্তে পরিবেশ বা পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়ে আছে, আমি যদি উপসংহারে চলে আসি, আজকে বাংলাদেশের মানুষের সাথে ভারতবর্ষের মানুষের যে দূরত্বটা তৈরি হয়েছে এটার জন্য ভারত এবং বাংলাদেশের সরকারই দায়ী। ভারত সরকার একটা সময় ভেবেছিল শেখ হাসিনা মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই শেখ হাসিনা, তার সাথে ভালো সম্পর্ক রেখে চললেই সব ঠিক হয়ে যাবে, সব ঠিকঠাক চলবে। আর শেখ হাসিনাও ভেবেছিল ভারতের সাথে আমি যদি থাকি ঠিকঠাক তাহলে আর কোনো চিন্তা নেই, আমাকে কেউ আটকাতে পারবে না। আর যখন এই শেখ হাসিনার স্বৈরতন্ত্র আরো বেড়ে যায়, স্বৈরাচারী শাসন অত্যাচার বেড়ে যায়, গণতন্ত্রকে সে ফুৎকারে উড়িয়ে দেয়, তখন অটোমেটিক্যালি ভারতবর্ষের উপর রাগটা চলে আসে বাংলাদেশের জনগণের, যেগুলো আমরা ক্রিকেট মাঠে দেখতে পাই। তারা গ্রুপ পর্যায়ে সিলেক্ট করুক না করুক, কোয়ালিফাই করুক না করুক, কিন্তু ভারত যদি হেরে যায় তাদের তাতেই আনন্দ। এই বিষয়গুলো হয়েছে। আর তার সাথে আমাদের এখানে যেরকম উস্কানিমূলক বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আলাপ আলোচনা ছড়িয়ে দেওয়া হয়, মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়, ওখানেও এরকম অনবরত চলতে থাকে। আর এগুলোই ফল আজকে এটা। তবে শেখ হাসিনা কাজও করেছে। আজকে যদি আপনি উত্তর পূর্ব ভারতের দিকে তাকান, আপনি আসাম বলুন, ত্রিপুরা বলুন, মণিপুর বলুন, এই যে এইসব জায়গায় ওখানকার কিছু গোষ্ঠীর যে জঙ্গি সংগঠনগুলো ছিল, ইভেন উত্তরবঙ্গেরও বেশ কিছু জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠনগুলো ছিল, তাদের যে চারণভূমি হয়ে গিয়েছিল বাংলাদেশ, ওখানে অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে আসতো। একটা সময় শোনা যেত এরকম, বা হয়তো এভিডেন্সও আছে, যে ইন্দিরা গান্ধীর আমলে বাংলাদেশের 1 লক্ষ মুক্তিযোদ্ধাকে ভারতবর্ষে ট্রেন করা হয়েছিল। তার মধ্যে 30,000 ছিল সাধারণ যোদ্ধা এবং 70,000 ছিল গেরিলা বাহিনীর যোদ্ধা। তাদেরকে এইভাবে প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হয়েছে। বাংলাদেশেরও তার প্রতিদান দিচ্ছিল। কিভাবে? এই যে লোকাল যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদেরকে অস্ত্র সরবরাহ করে তাদের প্রশিক্ষণ দিয়ে আরো তালিম দিয়ে আরো উন্নত যোদ্ধাতে পরিণত করার জন্য। শেখ হাসিনা ওটা আটকে দিয়েছে। উত্তর পূর্ব ভারত অনেকটা শান্ত হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী বলছে ভাতে মারবে। যদি হিসেব দেখেন, পরিসংখ্যান দেখেন, ভারতবর্ষের ওপরে বাংলাদেশ যদি নির্ভর করে থাকে খুব বেশি হলে 12 থেকে 13% জিনিসে তারা ভারতবর্ষ থেকে আমদানি করে, তার দ্বিগুণ বা তার থেকেও বেশি তারা আমদানি করে চীনের থেকে। যদি রপ্তানি দেখেন তাহলে আমাদের অনেক আগে বাংলাদেশের লিস্টে বা তালিকায় আপনি ফ্রান্সকে পেয়ে যাবেন, জার্মানিকে পেয়ে যাবেন, আমেরিকাকে পেয়ে যাবেন। ভারত অনেক পিছনের সারিতে রয়েছে। তাই মিথ্যে ফাঁকা বলিয়ে আউড়ে লাভ নেই কারোর। মানুষগুলো যাতে সুরক্ষিত থাকে
তার কারণ এই মানুষগুলো কিন্তু একটা কথা বলেছে। একটা সময় এরকম স্লোগান শোনা গিয়েছিল, আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার। আজকে তারা আয়নার সামনে দাঁড়িয়ে আদৌ বলতে পারবে কিনা যে তারা কি সত্যি রাজাকার কি রাজাকার না। সেরকম এখন কিন্তু ওখানকার সংখ্যালঘু মানুষদের মুখ থেকেও একটি স্লোগান শোনা যায়, আমার মাটি আমার মা, এদেশ ছেড়ে যাব না। আর এটাই হওয়া উচিত। তার কারণ কাঁটাটার টোপকে আপনাদেরকে এই মুহূর্তে কেউ ঢোকাবে না। এখানেই চাকরি নেই, বাকরি নেই, খাওয়া দাওয়া নেই। আপনাদেরকে কিভাবে কি করবে? কিচ্ছু করবে না। উল্টে আপনাদেরকে বা আপনাদের সহানুভূতির ট্রাম্প কার্ড খেলে এখানে পলিটিক্স হবে। তাই আপনারা আপনাদের দেশটাকে আঁকড়ে ধরে থাকুন, আপনাদের অধিকারের লড়াই করুন। আর এই অধিকারের লড়াইয়ে আপনাদের সাথে সর্বতোভাবে দেখবেন একটা সময় গোটা বিশ্বের মানুষ থাকবে। সে সরকার বা প্রশাসন, সরকার যন্ত্র বা শাসনতন্ত্র আপনাদের সাথে থাকুক না থাকুক। আপনাদের বাংলাদেশের ইতিহাসে দেখবেন আমেরিকা এবং চীন যাদের সাথে এই ইউনিট সরকারের এখন সবথেকে বেশি সখ্যতা, আপনাদের যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তাদের প্রশাসন আপনাদের পাশে ছিল না। অনেক সমীকরণ তারা মেলাচ্ছিল পিছনে বসে, বসে। ইভেন পাকিস্তানের জন্য তো নৌবহরও পাঠিয়েছিল এই আমেরিকা। কিন্তু ওখানকার জনগণ কিন্তু আপনাদের হয়ে লড়াইটা করেছে। আপনাদের হয়ে তারা প্রতিবাদ সভা আয়োজন করেছে। বিশ্ব দরবারে নিয়ে গেছে আপনাদের এই বিষয়গুলোকে। তাই মানুষ মানুষের কল্যাণে থাকবে। রাষ্ট্রযন্ত্র থাকুক না থাকুক। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।